স্বাগত বন্ধুরা, চ্যানেল সাকসেসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ইতিমধ্যে একটা টেন্টেটিভ ডেট পেয়ে গেছো কবে থেকে তোমাদের পিটি শুরু হবে। তো সেই পিটি শুরু হওয়ার ডেট পেয়ে যাওয়ার পর নিশ্চয়ই তোমাদের মধ্যে একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ শুরু করে দিয়েছে। তোমরা নিশ্চয়ই সেভাবে এগোবে। আমাদের মক পিটি যেভাবে চলছে সেটা আরও কিছুদিন চলবে। আমরা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা শেষ করে এনেছি। আজকে আরও একটি নতুন জেলা, পশ্চিমবঙ্গের রুক্ষ লাল মাটির জেলা, যেখানে রেড করিডোর হিসেবেও যার এক সময় পরিচিতি ছিল, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তির আবাসস্থল হিসেবে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে তার স্বনামধন্য বিশ্ববিখ্যাত কবি আমাদের প্রিয় রবি ঠাকুর তার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপনা করেছিলেন। সেই জেলা বীরভূম, যার দক্ষিণে বেড়ি পরিয়ে দিয়েছে অজয় নদী। তার দুবরাজপুরে রয়েছে মামা ভাগ্নে পাহাড়, আর পশ্চিম দিকটা একেবারে বজ্রভূমি, অর্থাৎ যেটা পরিত্যক্ত এলাকা। বজ্র নাম থেকে ক্রমে ক্রমে সেটা বজ্রভূমিতে পরিণত হয়েছে। আবার এই ভূমিতেই পদচারণা করেছেন মহাবীর জৈন, গৌতম বুদ্ধের মতো মনীষীরা। এই রাঢ় এলাকা একসময় মৌর্যদের অধীন ছিল, পরে সেন এবং পাল রাজাদের। তো আমরা সেই জেলায় এসেছি। সাধক বামদেব বা বামাখ্যাপার তারাপীঠ, পশ্চিমবঙ্গের উষ্ণ প্রস্রবণের জায়গা বক্রেশ্বর, কঙ্কালীতলা, ফুললরা, সাঁইথিয়া, নলহাটি প্রভৃতি জায়গায় যে সতীপীঠগুলো রয়েছে, সেই সমস্ত পুণ্যভূমির স্থান সেই বীরভূম। সেই বীরভূমের ক্যান্ডিডেট অজয় কুমার দাস আজ আমাদের সফরসঙ্গী। অজয় কুমার বিএ অনার্স ইংলিশ, সে বর্তমানে বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের একজন এমপ্লয়ি। আমরা প্রথমে তার সাক্ষাৎকার শুনে নিই। গুড ইভিনিং। আপনার নাম? আমার নাম অজয় কুমার দাস। অজয় কুমার দাস, আপনার ঠিকানা কি? ঠিকানা স্যার, আমার বাড়ি হচ্ছে সিউড়ি সাব ডিভিশনে হাটজন বাজার এলাকায়, পোস্ট হাটজন বাজার, থানা সিউড়ি। আচ্ছা, আপনি কি পড়াশোনা করেছেন? স্যার আমি পড়াশোনা বলতে আমি অনার্স করেছি, বিএ করেছি উইথ অনার্স ইন ইংলিশ। আচ্ছা, ইংলিশে অনার্স করেছি। কোন ইয়ারে পাস করলেন? 2008-এ। আর এখন কি করেন? বর্তমানে স্যার আমি বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে অ্যাজ এ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট কর্মরত স্যার, পাণ্ডবেশ্বর ব্রাঞ্চ। পাণ্ডবেশ্বর ব্রাঞ্চ। আপনার বাড়ি থেকে কত দূর? বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার। রেগুলার যাতায়াত করছেন? হ্যাঁ স্যার, এখন তো স্যার বাসও নেই, ট্রেনও নেই, এখন তো স্যার বাইকে যাওয়া আসা করতে হচ্ছে। আচ্ছা, ওটাই সুবিধা আর কি। কতদিন করছেন? স্যার হয়ে গেল স্যার 10 বছর হয়ে গেল। 2010-এ শেষের দিকে পেয়েছিলাম, মানে ওই নভেম্বরে জয়েন করেছিলাম, প্রায় 10 বছর হতে চলল। তার মানে খুব বেশি দিন বেকার থাকেননি? না স্যার, আমি খুব বেশি দিন বেকার থাকিনি। 2008-এ পড়াশোনা শেষ হয়েছিল। তো আপনি আপনার ব্যাংকিং আওয়ার শুরু হয় কখন? স্যার 10টা। 10টা? একদম 10টা মানে 10টাই? হ্যাঁ স্যার 10টায়। আমি ক্যাশে বসি, তো আমাকে একটু আগে 15 মিনিট আগে যেতে হয় স্যার, কারণ ক্যাশে সব ক্যাশ বার করা, ডিনোমিনেশন মিলানো, এইসব ব্যাপার থাকে। 15 মিনিট আগে যাই, পৌনে 10টার মধ্যে আমি ইন করে যাই, এরপর 10টার সময় ক্যাশ কাউন্টার খুলে। ক্যাশ মিলিয়ে ছুটি হয় কখন? স্যার ক্যাশ বিজনেস আওয়ার শেষ হয় 4টের সময়,
এরপর স্যার মিলাতে মিলাতে আপনার 4:30 বেজে যায়, তারপর ক্যাশ ঢোকাতে হতে হয় 5টার সময় স্যার বেরোতে পারি। আচ্ছা, 5টায় হয়ে যায়? হ্যাঁ, 5টার মধ্যে হয়ে যায়। তাহলে তো ভালোই। তা আপনি এত ক্লান্তিকর কাজ করার পরও পড়াশোনার এনার্জি পান? হ্যাঁ স্যার, মানে ছোট থেকেই স্যার, মানে ছোট বলতে স্যার গ্র্যাজুয়েশন করার পর থেকেই, গ্র্যাজুয়েশনের সময়ও স্যার ইচ্ছা ছিল যে একটা গভর্নমেন্টের অফিসের জব যেগুলো আছে সেগুলো যদি পাওয়া যায় খুব ভালো হয়, কারণ আমার একটা প্যাশন, গ্ল্যামারাস জব, গ্ল্যামার বলতে স্যার মর্যাদা আছে চাকরিতে, প্লাস সম্মানের চাকরি, সেই জন্য স্যার খুব ভালো লাগে। কিন্তু ব্যাংকে যেহেতু পেয়েছি, তারপর তো পড়াশোনার একটু অসুবিধা, মানে টাইমটা সেরকম পাই না, ক্লান্তিকর চাকরি, ফলে একটু সমস্যা হয়, সেই জন্য স্যার পড়াশোনা চালিয়ে যাচ্ছি, অল্প সময় পাই, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতো সময় পাই, সেইটুকু স্যার টাইম আমি পড়াশোনা করি। ওর মধ্যে যেটুকু চেষ্টা, সেই জন্য স্যার বিসিএস টা সেইভাবে দিতে পারছি না, কারণ বিসিএস এ তো সিলেবাসটা কম্পারেটিভলি অনেক বড়, হুম। আর আমার হাতে সে ততটা স্যার সময় নেই। তো সেই জন্য স্যার মিসলেনিয়াসটাকেই চুজ করেছি, মিসলেনিয়াসে চেষ্টা করছি যদি হয়ে যায়। আচ্ছা। না, তবে যদি আপনি ভালো করে দেখেন, আপনি যে ধৈর্য সহকারে মিসেলিনিয়াসের রিটিন পাস করেছেন, আপনি কিন্তু বিসিএসেরও রিটিন পাস করতে পারবেন। হ্যাঁ স্যার, আমি চেষ্টা আপনি করছি। আপনার, হ্যাঁ, আপনার যদি সেই অ্যাসপিরেশন থাকে, আপনি ওটাকে কাজে লাগাতে পারেন। স্যার আমি বিসিএস এর মেন্স পাস করেছি, 2 বার 3 বার পাস করেছি, এইবার মেন্সটা দিতে পারিনি। গতবার দিয়েছিলাম। এবার বাবা স্যার ডেট করে যাওয়ার ফলে আমি আর মেন্সটা দিতে পারিনি। কিন্তু তার আগের বার অব্দি আমি দিয়েছি, মেন্সে হয়নি। কিন্তু আমি চেষ্টা করছি স্যার, বিসিএস যে একদম যে আমি দিইনি তা না, দিয়েছি, কিন্তু মেন্সটা এখনো কোয়ালিফাই করতে পারিনি, ক্র্যাক করতে পারিনি। আচ্ছা। বাবা মারা গেছেন নাকি? হ্যাঁ স্যার, মারা গেছে। ও, তো বাবা কি করতেন? বাবা স্যার, বাবার ট্রান্সফারেবল জব ছিল, কনস্ট্রাকশন লাইনে কাজ করতেন। বাবা এনপিসিসি বলে একটা কোম্পানি আছে, আন্ডারটেকিং, পাবলিক আন্ডারটেকিং, সেই কোম্পানিতে অ্যাজ এ সুপারভাইজার অ্যাকচুয়ালি, সুপারভাইজার হিসেবে কাজ করতেন। তো উনি রিটায়ার করেছিলেন স্যার 2002-এ। রিটায়ার করেনি অ্যাকচুয়ালি, গোল্ডেন রিটায়ারমেন্ট হ্যান্ডশেক নিতে হয়েছিল, কারণ স্যার বাবার বয়স হয়ে গেছিল, একটু অসুস্থ ছিলেন, ফলে স্যার গোল্ডেন হ্যান্ডশেক নিতে হয়েছিল। তারপর থেকে 2002-এর পর থেকে আমরা এখানেই আছি, সিউড়িতে। এটা আমাদের স্যার মানে গ্রামের বাড়ি। আচ্ছা, বাড়িতে আর কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন নাকি? না স্যার, বাবা চাকরি করতেন, তারপর দাদা আছেন, কিন্তু দাদা চাকরি পাননি, দাদা প্রাইভেট সেক্টরে জব করে, আর আমি আছি, 2 ভাই আমরা। আচ্ছা, কোঅপারেটিভ ব্যাংকগুলো কেন তৈরি হয়েছিল? কোঅপারেটিভ ব্যাংকগুলো মেনলি স্যার কাজটা হচ্ছে, যেহেতু স্যার যেটাকে বলা হয় ফিনান্সিয়াল ইনক্লুশন, সেটা স্যার প্রথমের দিকে স্যার সেইভাবে গ্রাসরুট লেভেলে ব্যাংকিং সেক্টরগুলো পৌঁছাতে পারেনি। সেই জন্য স্যার কোঅপারেটিভ সেক্টরটাকে তৈরি করা হয়েছিল যাতে গ্রাসরুট লেভেলে নেমে কাজ করতে পারে, কৃষকদের সঙ্গে কাজ করতে পারে, আরো যেসব ছোট ছোট ব্যবসায়ীরা আছে তারা হেল্প পেতে পারে, তাদেরকে যাতে মানি লেন্ডারের কাছে না যেতে হয়, তারা যাতে ওখান থেকে টাকা রাখতেও পারে, আবার ওখান থেকে টাকা লোনে নিয়ে নিজেদের বিজনেস চালাতে পারে। সেই জন্যই মেনলি কোঅপারেটিভ সেক্টরটা তৈরি হয়েছে। কোঅপারেটিভ ব্যাংক তৈরি হয়েছে। কোঅপারেটিভ ব্যাংক আর কমার্শিয়াল ব্যাংকের মধ্যে ডিফারেন্সটা কি? কমার্শিয়াল ব্যাংক স্যার, কোঅপারেটিভ ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকের মধ্যে ডিফারেন্স হচ্ছে, প্রথমত স্যার কমার্শিয়াল ব্যাংকের, আমাদের এখানে যে আমাদের কোঅপারেটিভ ব্যাংকের যে জিরো প্রফিট একটা অ্যাটিটিউড, যে তোমার প্রফিট না করলে হবে, কিন্তু তোমাকে তোমার যে অবজেক্ট আছে, মানে যেসব গরিব কৃষকরা আছে বা বিভিন্ন ছোট ছোট মানে কটেজ ইন্ডাস্ট্রি যেগুলো আছে, তাদেরকে লোন দিতে হবে, তাদেরকে দেখতে হবে যাতে তারা মানি লেন্ডারের কাছে না চলে যায়। এটাই মেন অবজেক্টিভ স্যার কোঅপারেটিভের, মানে একসাথে হয়ে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে গ্রাসরুট লেভেলে যাতে কাজ করতে পারি আমরা, যাতে ঠিকঠাক কাজ করতে পারি, যারা মানি লেন্ডারের কাছে যাতে না যেতে পারে, সেটাই আমরা দেখি, চেষ্টা করি। আর কমার্শিয়ালগুলো শুধু প্রফিটের উদ্দেশ্যেই করে থাকে নাকি? মেনলি স্যার না, কমার্শিয়াল গুলো স্যার আগে, কমার্শিয়াল ব্যাংকগুলো এখন তো স্যার অনেক ব্রাঞ্চ হয়েছে, আগে তো কমার্শিয়াল ব্যাংকে অত ব্রাঞ্চ ছিল না। রুরাল এরিয়াতে দেখা যায় ম্যাক্সিমাম, আগে রুরাল এরিয়াতে সেইভাবে ব্যাংক গড়ে ওঠেনি,
তখন স্যার এই কোঅপারেটিভ ব্যাংকগুলোর মাধ্যমেই স্যার মেইনলি টোনগুলো যেগুলো গ্রামের লোনগুলো দেওয়া হতো সোসাইটির মাধ্যমে, প্যাক্সের মাধ্যমে স্যার, প্যাক্সের মাধ্যমে লোনগুলো দেওয়া হতো। এখন তো স্যার অনেক ফিনান্সিয়াল ইনক্লুশন অনেকটাই বেড়েছে, তবুও স্যার এখনো কোঅপারেটিভ সেক্টরে একটা দরকার আছে। কোঅপারেটিভ ব্যাংকগুলো অনেক লোন দিয়ে থাকে চাষিদেরকে। আপনি যখন জয়েন করেছিলেন তখন আপনার ব্যাংকের যে মেম্বারের সংখ্যা ছিল, আর এখন প্রায় 8-10 বছর পর সেই সংখ্যা কত? মেম্বার বলতে স্যার মানে কি ব্যাংকের স্টাফের কথা বলছেন? ব্যাংকের না, ব্যাংকের গ্রাহক যারা কাস্টমার। পাণ্ডবেশ্বর ব্রাঞ্চে? পাণ্ডবেশ্বর, হ্যাঁ। পাণ্ডবেশ্বর ব্রাঞ্চে স্যার, হ্যাঁ আমি যখন স্যার করেছিলাম তখন স্যার প্রায় অ্যাকাউন্ট ছিল স্যার 10,000, অপারেটিভ মিলিয়ে 10,000 অ্যাকাউন্ট ছিল। এরপর স্যার এই মুহূর্তে প্রায় ওই 15,000-এর মতন অ্যাকাউন্ট আছে। 5 বছরে প্রায় 5,000-এর মতন অ্যাকাউন্ট স্যার আমরা খুলতে পেরেছি। প্লাস স্যার বিএসকেপি লোন, অন্যান্য স্যার আমাদের যেহেতু আমার ব্রাঞ্চটা স্যার কলিয়ারি এরিয়াতে, এখানে মেইনলি যেটা স্যার আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে ইসিসিএস লোন স্যার। কলিয়ারির যে সোসাইটি, কলিয়ারি যারা চাকরি করে তাদেরকে নিয়ে একটা সোসাইটি তৈরি হয়, মানে কলিয়ারিতে যারা চাকরি করে তারা একটা মানি লেন্ডারের একটা সমস্যা আছে, মানে যারা সুদে টাকা দেয়, তো সেই জায়গাটা থেকে বাঁচানোর জন্য আমরা ইসিসিএস লোন প্রচুর পরিমাণে দিয়ে থাকি। মেইনলি স্যার পাণ্ডবেশ্বর ব্রাঞ্চ, আমি যে ব্রাঞ্চে কাজ করি এখানে স্যার মেইনলি ওই ইসিসিএস লোনটা বেশি দেওয়া হয়। সম্প্রতি ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অ্যামেন্ড করে কোঅপারেটিভ ব্যাংকগুলোকে আরবিআইয়ের আন্ডারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ স্যার। এ নিয়ে সমালোচনাও হচ্ছে। হ্যাঁ স্যার। এতে আপনার কি মনে হয় যে এটা আরবিআইয়ের আন্ডারে যাওয়া উচিত কি উচিত না? স্যার কোঅপারেটিভ ব্যাংক আরবিআই এর আন্ডারে যাওয়া উচিত এই জন্য আমি বলবো, কারণ স্যার দেখা গেছে যে অনেক কোঅপারেটিভ যেহেতু লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে থাকে, অনেক সময় স্যার অনেক রকমের দুর্নীতি হয়, ঠিক আছে। এই যে যদি আরবিআই এর আন্ডারে চলে যায়, আরবিআই স্ক্রুটিনির আন্ডারে থাকে, সেক্ষেত্রে স্যার দুর্নীতিটা অনেকটা কমবে। ফলে ব্যাংকেরও স্বাস্থ্য ভালো থাকবে, এবং ব্যাংকের স্বাস্থ্য ভালো থাকলে তাদের ডিপোজিটর আছে বা যারা লোনি আছে তাদের ক্ষেত্রেও সুবিধা হবে, আমার তাই মনে হয়। আচ্ছা, ইফকোর ফুল ফর্ম কি? IFFCO? স্যার জানা নেই স্যার, এটা বলতে পারবো না। সেন্ট্রাল গভর্নমেন্ট সম্প্রতি যে কৃষি বিল কিছু পাস করালেন, তার মধ্যে একটা ছিল এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ এটা করে গভর্নমেন্ট কি ভালো কাজ করছে? স্যার, গভর্নমেন্টের একটা দৃষ্টিভঙ্গি আছে, এবং আমি যেটা মনে করি স্যার, এমএসপিটা যদি তুলে দেওয়া হয় সেক্ষেত্রে স্যার প্রবলেম একটু হয়। আর আরেকটা জিনিস যেটা হয়েছে যে আপনার ওই এপিএমসি গুলো মিডলম্যান, যে যারা কৃষকদের কাছ থেকে ফসলগুলো কিনে তারপর আলটিমেট ফ্যাক্টরিতে বা যারা দোকানে যেসব মিলে যেগুলো সাপ্লাই করে, আমার মতে এপিএমসিটা তুলে হয়তো ভালো হয়েছে, কারণ এর ক্ষেত্রে কৃষকরা মেইন মার্কেটে ডাইরেক্টলি যেতে পারতো না। এখন এপিএমসিটা তোলাতে হয়তো তারা ডাইরেক্টলি ইসে যেতে পারবে, মার্কেটে যেতে পারবে। কিন্তু স্যার এর মধ্যে একটা প্রবলেম আছে, এর মধ্যে আমি মনে করি যে পরবর্তীকালে এটাকে গভর্নমেন্টকে খুব স্ট্রিক্টলি স্ক্রুটিনি করতে হবে, কারণ পরবর্তীকালে দেখা যাবে এটার সুযোগ নিতে পারে যেই সব ফ্যাক্টরি আছে বা মিল ওনাররা আছে, তারা যদি ডাইরেক্ট কৃষকদের কাছ থেকে কেনে, সেক্ষেত্রে অনেক সময় কি হতে পারে, কৃষকদেরকে এক্সপ্লয়েট করতে পারে। না, এখানে তিনটে বিল একসঙ্গে পাস হচ্ছে। তিনটে বিলের মধ্যে একটা ছিল হচ্ছে মার্কেট সংক্রান্ত, একটা কন্ট্রাক্ট ফার্মিং, আর একটা এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট। আমি এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংক্রান্ত বিষয়টা বলতে বলছি। এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট সংক্রান্ত স্যার আমার খুব একটা ভালো আইডিয়া নেই স্যার। কি স্যার ওই মিনিমাম এমএসপিটা কি স্যার সরানোর কথা বলা হয়েছে এটাতে? না, এসেনশিয়াল কমোডিটিস মানে অত্যাবশ্যকীয় পণ্য যেগুলোকে ওপেন মার্কেটে বিক্রি করা যেত না, মানে একটা নিয়ন্ত্রণ ছিল, সেই নিয়ন্ত্রণটা তুলে নেওয়া হচ্ছে, যেটা আলু, পেঁয়াজ বা এইগুলো হচ্ছে কে এখন অবাধে বিক্রি করা যাবে, ট্রেড করা যাবে, এই ব্যাপারটা নিয়ে আর কি।
স্যার মানে এখন তো ভারতবর্ষে যে সময় এই এসেনশিয়াল কমোডিটিজ একটা চালু করা হয়েছিল সেই সময় স্যার আমার মনে হয় যে সেই সময় আমাদের ফুড মানে চাল গম এসবের একটু অভাব ছিল, কিন্তু এখন আমাদের প্রচুর পরিমাণে আমরা উৎপাদন করতে পারছি। সেক্ষেত্রে স্যার এটা আমি মনে করি যে ওপেন মার্কেটে স্যার করলে সেই অসুবিধাটা হবে না। কারণ যদি আহ, সরকারের, তবুও স্যার বলবো যে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। সরকার নিয়ন্ত্রণ রেখে যদি সরকার যদি নিয়ন্ত্রিত ঠিকঠাক করে নিয়ন্ত্রণ করতে পারে, সেক্ষেত্রে স্যার আমি মনে করি যে খুব একটা অসুবিধা হবে না। পোস্ট প্রেফারেন্স কিভাবে সাজিয়েছেন? স্যার প্রথমটা আছে রেভিনিউ ইন্সপেক্টর, তারপর হচ্ছে আপনার ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস, তারপরটা হচ্ছে সিডব্লিউও, এইভাবে সাজিয়েছি। তো আপনি তো মানে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছেন, অধক্রমে না। গ্রেড পে যেগুলোর কম সেগুলোকে আগে রেখেছেন তো নাকি? স্যার হ্যাঁ স্যার, গ্রেড পেটা স্যার আমি তো স্যার এখন এখানে জব করছি। তো এখান থেকে যদি আমি বাই চান্স আমি যদি পেয়ে বাই চান্স আমি যা পরীক্ষা দিয়েছি আশা করছি পেয়ে যেতে পারি। তো যদি পেয়ে যাই আমি নিশ্চয়ই স্যালারিটা স্যার মোটামুটি তো একটা জায়গায় পাবো, সেই স্যালারিটা দিয়ে অতটা চিন্তা নেই, মানে চিন্তা করি না স্যার। আমার মোটামুটি একটা যেহেতু প্রমোশনাল স্কোপ ভালো, সেই দেখে এবং স্যার ভ্যাকেন্সি দেখে আমি ওটাকে সাজিয়েছি। স্যালারিটা মোটামুটি স্যার এক জায়গা হলেও আশা করছি অসুবিধা হবে না যে স্যালারিটা পাচ্ছি। মানে আরআইয়ের পোস্টে আপনি বলছেন যে প্রমোশনের স্কোপ আছে, আর সেই সঙ্গে আপনি মোটামুটি ভ্যাকেন্সিও বেশি আছে, এই জন্য ওটাকে আগে রেখেছেন। হ্যাঁ স্যার, ওই জন্যই করা। মানে নিশ্চিত একটা হতে চাইছেন যে একটা পোস্ট আমি ধরবো। হ্যাঁ স্যার, আমার প্যাশন স্যার গভর্নমেন্ট অফিসার হিসেবে কাজ করা, সেই জন্যই স্যার আমি ওটা করি। যেহেতু ভ্যাকেন্সি বেশি, আহ, যা মাইনে স্যার পাবো তাতে আরাম মানে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তো আরআইয়ের কাজ কি? আরআই কাজ হচ্ছে স্যার মেনলি আরআই স্যার কাজ করেন স্যার অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ রেভিনিউ অফিসার। আরও আরও স্যার অফিসে কাজ করে, আরআই কে ফিল্ডে কাজ করতে হয়। বিভিন্ন ধরনের সার্ভে আরআই করেন। আরআই ধরুন স্যার কোথাও যদি দেখা গেল কোনো বেআইনি দখল হয়েছে কোনো জমি, সেক্ষেত্রে আরআই কে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হয়। এছাড়াও স্যার দেখা গেল কোথাও কোনো পুকুর ভরাট হচ্ছে, সেক্ষেত্রে স্যার আরআই কে তার রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হয়। এছাড়াও স্যার রেভিনিউ ট্যাক্স কালেক্ট করতে হয় স্যার, ল্যান্ড রেভিনিউ কালেক্ট করতে হয়, সেটাও স্যার আরআই করেন। এছাড়া স্যার রিপোর্ট 44 বলে একটা রিপোর্ট তৈরি করতে হয়, সেটাও স্যার আরআই কে আমিনের সাহায্যে করতে হয়। এই ধরনের কাজগুলো স্যার আরআই কে করতে হয়। তাহলে আরও কেউ অফিসের বাইরে বেরোতে হয় না? স্যার বেরোতে হয়, কিন্তু স্যার আরও কে তো যেতেই হবে বাইরে। যদি তার মানে সেরকম দরকার পড়ে তো নিশ্চয়ই আরও কেউ বেরোতে হবে, কিন্তু মেনলি আরআই স্যার সার্ভে টার্ভে গুলো আরআই করে। আচ্ছা, তো আর আইএমডব্লিউ ওর কি কাজ? আইএমডব্লিউ হচ্ছে ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস স্যার। এটা স্যার উনি যেহেতু স্যার এটা লেবার ডিপার্টমেন্টের, ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। এনার কাজ হচ্ছে স্যার এনাকে স্যার যে অসংগঠিত সেক্টর আছে, আনঅর্গানাইজ সেক্টর, সেখানে যেসব লেবাররা কাজ করে তাদের তাদের যাতে তারা ঠিকঠাক করে তাদের মাইনাটা পায়, এটা মেনলি তাকে দেখতে হয়। এছাড়াও স্যার বিভিন্ন সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে, সেগুলো যে ঠিকঠাক তারা যে যাতে পায় সেটা দেখতে হয়। এছাড়াও স্যার পেনশন, তাদের যে পেনশনটা ঠিকঠাক করে, তাদের যে এমপ্লয়ার আছে তারা যে পেনশনটা ঠিকঠাক করে তাদের পিএফ অ্যাকাউন্টে জমা হচ্ছে কিনা, এগুলো দেখতে হয়। এছাড়াও স্যার কর্পোরেশন সেস বলে একটা ট্যাক্স স্যার রেভিনিউ ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস কে কালেক্ট করতে হয়। এই ধরনের স্যার কাজ ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস কে করতে হয়। তা আনঅর্গানাইজ সেক্টরের লেবাররা ঠিকমতো ওয়েজেস পাচ্ছে কিনা আপনি বুঝবেন কি করে? স্যার আমাকে স্যার গিয়ে স্যার সার্ভে করতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, লেবারদের সঙ্গে কথা বলতে হবে। যদি স্যার কোনো কমপ্লেন আমার কাছে আসে, সেক্ষেত্রে সেটা আমাকে খতিয়ে দেখতে হবে স্যার সেটা ঠিক কিনা। আমাকে এইভাবে কাজগুলো করতে হবে। কমপ্লেন ধরুন এলো না, সেক্ষেত্রে আপনি
কোন কোন আনঅর্গানাইজ সেক্টরে আপনি মোটামুটি আপনি টার্গেট করে এগিয়ে যাবেন? স্যার আনঅর্গানাইজ সেক্টর বলতে স্যার যারা রাস্তা বানায়, মানে কন্ট্রাক্টরের আন্ডারে যেসব কাজগুলো হয়, কন্ট্রাক্ট, ধরুন স্যার রোড যেগুলো রাস্তা বানায়, বা ধরুন স্যার কোনো ফার্ম আছে, এইসব জায়গায় স্যার যে ধরনের লেবাররা যা কাজ করে তারা যে ঠিকঠাক বেতন না পেলে তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে খোঁজ খবর নিতে হবে তারা যে ঠিকঠাক কাজ করছে কিনা, মানে তারা ঠিকঠাক বেতন পাচ্ছে কিনা, তাদের এমপ্লয়াররা ঠিকঠাক তাদেরকে বেতন দিচ্ছে কিনা। আচ্ছা, সেক্ষেত্রে তাদের যে এনগেজ করেছে সে যদি বলে যে তোরা যদি সরকারি আধিকারিকের কাছে মুখ খুলিস তাহলে তোদের চাকরি যাবে, কিন্তু সেক্ষেত্রে স্যার আমাকে তাদের মানে যিনি এঙ্গেজ করেছে তার সঙ্গে কথা বলতে হবে যে এটা বেআইনি, এইভাবে আপনি করতে পারবেন না, এইভাবে করলে স্যার আইনত ব্যবস্থা নেওয়া হবে আপনার এগেনস্টে। এইভাবে স্যার তাকেও বোঝাতে হবে যে আপনার অ্যাকচুয়ালি আপনি যে কাজটা করছেন সেখানে খুব একটা গুরুত্বপূর্ণ, এই লেবাররাই খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাদের যদি লেবারই ঠিকঠাক, আপনি যদি লেবারকে ঠিকঠাক না দেখেন সেক্ষেত্রে লেবাররা সেইভাবে কাজ করতে পারবে না, আপনার কাজটাই ক্ষতিগ্রস্ত হবে। ওনাকে বোঝাতেও হবে। প্লাস যদি উনি বুঝে যান খুব ভালো, না হলে স্যার আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে যে এই ইলিগাল কোনো অসুবিধা হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে। এটা মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে আপনি কিছু করতে পারবেন না? না স্যার, প্রথমে আমাকে চেষ্টা করতে হবে, যেহেতু আমার দায়িত্ব আমাকেই চেষ্টা করতে হবে। এবার আমি যদি আমার ক্ষেত্রে যদি আমার আয়ত্তের বাইরে চলে যায় সেক্ষেত্রে স্যার আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রথমে তো স্যার আমাকেই চেষ্টা করতে হবে যেহেতু আমারই দায়িত্বটা, কিন্তু আমার আয়ত্তের বাইরে চলে গেলে সেক্ষেত্রে আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, কারণ পরবর্তীকালে না তো স্যার আরো সমস্যা বাড়তে পারে। তখন স্যার হয়তো আমাকেই আমার যে বস যিনি উপরে আছেন তিনি বলতে পারেন যে আমাকে তো আপনি জানাননি কেন বা আমাকে ইনফর্ম করেননি কেন। সেই জন্য আমার মনে হয় যে আমার একটা দায়িত্বর মধ্যে পড়ে যে আমি তাকে জানাই। এরপর যতটা পারবো আমি নিজেই চেষ্টা করব, না যদি হয় সেক্ষেত্রে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে? স্যার ডাইরেক্টর, এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লেবার, এরকম স্যার কিছু ছিল স্যার, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এএলসি? হ্যাঁ স্যার, লেবার কমিশনার মনে পড়েছে স্যার, এএলসি, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার। আচ্ছা, আপনি ওনাকে জানাবেন। হ্যাঁ স্যার। আপনার হবি কি? স্যার যখন চাকরি করতাম না তখন তো ক্রিকেট খেলতে খুব ভালোবাসতাম। এখন স্যার সময় পাই না, এখন ওই ক্রিকেট দেখাটা হয়। আর যদি সাথে ছুটিতে যদি খেলা কোথাও হয় সেক্ষেত্রে সেখানে গিয়ে একটু খেলি। আচ্ছা, ক্রিকেট খেলতে পছন্দ করতাম। Neither a borrower nor a lender be, for loan oft loses both itself and friend. এটা একটা কোটেশন এক বিখ্যাত লেখকের, মনে করতে পারছেন? না স্যার, মনে করতে পারছি না স্যার, কে বলেছে, সরি স্যার, এটা আমার মাথায় নেই স্যার। আরেকবার বলবো? কে বলেছে বলতে পারেন, কিন্তু স্যার হ্যাঁ স্যার বলুন স্যার, শুনি আরেকবার। Neither a borrower nor a lender be, for loan oft loses both itself and friend. না স্যার, সরি স্যার, এটা আমি পারবো না, কে বলেছে জানি না। আচ্ছা, তা আপনার অনার্সে হচ্ছে আপনি কি কি পড়াশোনা করলেন? মানে শেক্সপিয়ারের নাটক ফাটক পড়েছেন নাকি? হ্যাঁ স্যার, শেক্সপিয়ারের নাটক পড়েছি, ম্যাকবেথ পড়েছি, অ্যাজ ইউ লাইক ইট পড়েছি, অনেকদিন আগে পড়েছি, 2008-এ পড়েছি, প্রায় 10 বছর হলো পড়েছি স্যার। আচ্ছা, তারপর শেক্সপিয়ারের সনেট গুলো পড়েছি, ওয়ার্ডসওয়ার্থ, কিটস, মোটামুটি পড়া ছিল। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। বেশ, আমরা অজয়ের সাক্ষাৎকার শুনলাম। কোঅপারেটিভ ব্যাংকে সে কাজ করে, তার কর্মস্থান রিলেটেড কিছু প্রশ্ন তাকে করা হয়েছিল, সেগুলো সে ঠিকই দিয়েছে। মানে কোঅপারেটিভ ব্যাংক স্থাপনের মূল উদ্দেশ্য কী, বা
কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে কমার্শিয়াল ব্যাংকের তফাতি বা কী, তারপর কোঅপারেটিভ ব্যাংকে যদি আরবিআই তাদের সুপারভিশনের আওতায় নিয়ে যায় সেক্ষেত্রেও তার বেনিফিটটা কী হতে পারে, এটা নিয়েও একটা বিতর্ক আছে যে এটা করাটা ঠিক নয়, আরবিআইয়ের এই সুপারভিশনের দায়িত্ব নেওয়া উচিত নয়। কিন্তু অজয় কিন্তু সেক্ষেত্রে তার স্বাধীন মতামত পেশ করেছে। তারপর পোস্ট প্রেফারেন্সে তার আরআইকে অগ্রাধিকার দেওয়ার পিছনে যে কারণ সেটা সে ঠিকই বলেছে, তবে ওই বাই চান্স কথাটা বের করেছে মুখ থেকে, এই কথাটা না বের করাটাই ভালো। তো অজয়ের অনেক পজিটিভ সাইড আছে এবং সে নিঃসন্দেহে যোগ্য ক্যান্ডিডেট, কিন্তু কয়েকটা দুর্বলতা লক্ষ্য করা গেছে। সবচেয়ে যেটা প্রমিনেন্ট সেটা হচ্ছে তার লিপ বিটিং, ঠোঁট কামড়ানো, এই বাইট করার যে অভ্যেসটা এটাকে ত্যাগ করতে হবে। এটা একটা নার্ভাসনেসের লক্ষণ, তুমি নার্ভাসনেস দেখাবে কেন? আরও একটু ক্লিয়ার করে বলতে হতো যে কোঅপারেটিভ ব্যাংকের ব্যাপারটা যেটা বলেছে যে কোঅপারেটিভ ব্যাংক আর কমার্শিয়াল ব্যাংক মোটামুটি ঠিক বলেছে। তো আরেকটু যেটা বলতে হতো যে কোঅপারেটিভ ব্যাংকের মূল কর্মক্ষেত্রটা কিন্তু বিশেষ করে রুরাল এরিয়ায় এবং তাদের টার্গেট গ্রুপ হচ্ছে কৃষিকেন্দ্রিক যে শিল্প, আর অন্যান্য যে কমার্শিয়াল ব্যাংকগুলো সেগুলো আরবান এলাকায় এবং তারা বেশি বিজনেস ওরিয়েন্টেড। এমনিতে ও ঠিকই বলেছে, এটাকে এইভাবে একটু বলা যেতে পারত। ইফকোর ফুল ফর্ম, ইফকো মানে হচ্ছে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। তো ইফকো এটা একটা মাল্টি স্টেট কোঅপারেটিভ লিমিটেড সোসাইটি। এটা বিজনেস, ম্যানুফ্যাকচারিং আর ফার্টিলাইজারের যে মার্কেটিং, মানে ফার্টিলাইজার রিলেটেড যে বিজনেস, ম্যানুফ্যাকচারিং আর মার্কেটিং, এই সংক্রান্ত বিষয়টা দেখে ইফকো, যেটা সাধারণত যে রুরাল যে কোঅপারেটিভগুলো আছে এই ইফকোর কাজকর্ম এই রুরাল কোঅপারেটিভের মাধ্যমেই বেশিরভাগ হয়ে থাকে। তো সেই জন্য আশা করা গিয়েছিল যে ইফকোর ফুল ফর্মটা হয়তো অজয় বলতে পারবে। যাই হোক, তারপর একটা যে প্রশ্ন ছিল, সম্প্রতি এগ্রিকালচার বিল যেগুলো পাস হয়েছে তার মধ্যে একটা এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল। কিন্তু প্রশ্নটা কী ছিল সেটা ভালো করে না শুনে না বুঝে উত্তর কিন্তু অন্যান্য কৃষি বিল নিয়ে সে দিয়ে দিল। এটা ঠিক হলো না। যদিও কৃষি বিল বিতর্কিত বিল এবং এ নিয়ে অনেক কথাই এসে যায় একসঙ্গে, সেরকমই হয়তো হয়েছে। কাজেই অজয়ের ক্ষেত্রে সেই রকম একটা গোলমাল হয়ে গেছে। কিন্তু আমরা কম্পিটিটিভ এরকম একজন অফিসার র্যাঙ্কের পরীক্ষার্থীর কাছ থেকে এই ধরনের গ্রস মিস্টেক আমরা আশা করব না। খুব ভালো করে প্রশ্ন শুনে প্রশ্ন বুঝে তার উত্তর দিতে হবে, এটুকু করা যাবে না। মানে টু দ্য পয়েন্টে উত্তর হবে এবং প্রশ্নটা কিন্তু আগে ভালো করে বুঝতে হবে। যদি বোঝার অসুবিধে হয় সেক্ষেত্রে প্রশ্ন শুনতে অসুবিধে হয়, জানতে হবে, রিকোয়েস্ট করতে হবে যে প্রশ্নটাকে রিপিট করার জন্য, ওটা জেনে নিয়ে ভালো করে বুঝেই উত্তর দিতে হবে। আর একটা হচ্ছে যে ব্যাপার যে এমডব্লিউআই একটা আনঅর্গানাইজড সেক্টর, এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে এএলসিকেই বোঝানো হয়, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার। তো এই ছিল মোটামুটি বিষয়। আর একটা জিনিস জিজ্ঞেস করা হয়েছিল, যেহেতু ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট সে, যদিও সে অনেক আগেই পড়া শেষ করেছে, 2008 সালে তার গ্র্যাজুয়েশন হয়েছে, তবুও তাকে শেক্সপিয়ারের হ্যামলেট নাটক থেকে একটা উক্তি বলতে বলা হয়েছিল। উক্তিটা বলেই দিয়েছিলাম, কিন্তু উক্তিটা কার উক্তি বা কোথা থেকে নেওয়া হয়েছে এই সোর্সটা জানতে চেয়েছিলাম, সে এটা বলতে পারেনি।
যাই হোক, ওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নয়। ফ্যাক্টর যেটা, সেটা হলো যে লিপ বাইটিং ওটাকে হ্রাস করতে হবে, ওটাকে নীল করতে হবে, এবং বাকি যে বিষয়গুলো যেগুলো সে নিজে বুঝতে পারছে না বা নিজেই বুঝতে পারছে যে কোথায় কোথায় ভুল হয়েছে, সেইগুলো ঠিক করা এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপডেট থাকার জন্য নিয়মিত পেপার পড়া, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেইগুলো সম্পর্কে নিজের মতামত একটু রেডি করে রাখা, বা গুরুত্বপূর্ণ ইস্যু বলতে কোনগুলোকে আমরা বুঝছি আমাদের স্টেটের ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে, যেগুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোকে সিলেক্ট করে সেই সম্পর্কে নিজস্ব কিছু মতামত রেডি রাখা, এইগুলো করতে হবে। যোগ্যতার কোনো অভাব নেই, সেই যোগ্য ক্যান্ডিডেট হিসেবেই নিশ্চয়ই বিবেচিত হবে দুর্বলতা কাটিয়ে উঠলেই। ওকে, থ্যাংক ইউ।